বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতি সপ্তাহে আজও আপনাদের সামনে হাজির হয়েছি আপনার ডাক্তার শিশু অনুষ্ঠান নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নাহিদা জাফরিন ম্যাডাম। ম্যাডাম, আপনাকে আমার ও সিলেটের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের ধন্যবাদ। সুধীবৃন্দ, আমাদের আজকের বিষয় আদ্যিকাল থেকে যে তিনটি বিভাগ চিকিৎসা জগতে সুনাম করিয়ে আসছে, মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, গাইনি অ্যান্ড অবস বিভাগ। কালের পরম্পরায় এই বিভাগগুলো বিভিন্ন ভাগে বিভাজিত হয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনে বিভাজিত হয়েছে। ইন্টারনাল মেডিসিন নামক মেডিসিনেরই একটা অংশ, যেটাকে আমরা মাদার অফ মেডিসিন বলে থাকি, এই বিভাগটিও বিভাজিত হয়ে এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, কার্ডিওলজি থেকে শুরু করে অন্যান্য বিভাগে বিভাজিত হলেও এই যে আমাদের আদি যে বিভাগটি ইন্টারনাল মেডিসিন, এটার যে সুযোগ, যে চিকিৎসা এবং এইটা নিয়ে যে চিকিৎসকরা এখনও বিভিন্নভাবে গবেষণায় লিপ্ত আছেন, এটার আকাঙ্ক্ষা কিন্তু জনগণের কাছে রয়েই গেছে। তো এই বিষয়ের অত্যন্ত দক্ষ এবং স্বনামখ্যাত অধ্যাপক ডাক্তার নাহিদা জাফরিন ম্যাডাম, আজকে তার কাছে শুনবো এই বিষয়ে আলোচনা। সুধীবৃন্দ, আমরা এখন ম্যাডামের কাছে যাচ্ছি। প্রথমেই ম্যাডামকে আপনি প্রশ্ন রাখতে চাই, ইন্টারনাল মেডিসিনকে তো মাদার অফ মেডিসিন বলে, তো কী কী চিকিৎসা আপনারা সিলেট ওসমানী মেডিকেল কলেজে দেন, এ ব্যাপারে যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে আমি খুব আনন্দিত বোধ করছি যে আমি চিকিৎসক হিসেবে অনেক অনুষ্ঠান রেডিও বা অন্যান্য জায়গায়ও করেছি, কিন্তু ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব নিয়ে আসলে এই প্রথম একটা অনুষ্ঠানে আমাকে বলতে হচ্ছে, এবং আমি খুবই আনন্দিত, কারণ আসলেই আমাদের দেশে মানুষরা এখনও জানে না ইন্টারনাল মেডিসিন বিষয়টা কি বা কখন আমাদেরকে যেতে হবে। আসলে আপনি যেটা ইতিমধ্যে বলেছেন যে মাদার অফ অল সাবজেক্টস ইন মেডিকেল সায়েন্স, এটাকেই আমরা ইন্টারনাল মেডিসিন বলতে পারি। শুরুর দিকে কিন্তু সার্জারি বলেন বা গাইনি যেই চিকিৎসা, সেটাও মেডিসিনের ভিতরেই ছিল। কালের পরিক্রমায় রোগীদের চিকিৎসার সুবিধার্থে এবং আস্তে আস্তে বিশেষায়িত হতে হতে আমরা অনেক ভাগ দেখছি, কিন্তু আমরা সবাই যেন এটা জানি যে যে কোনো রোগের শুরুতে আমরা যদি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই অথবা তার শরণাপন্ন হই, সেটা হতে পারে উপজেলার পর্যায়েও কিন্তু এখন একজন জুনিয়র কনসালটেন্ট থাকেন মেডিসিন বিভাগের, অথবা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কিন্তু অনেক মেডিকেল কলেজ রয়েছে যেখানে স্বয়ংসম্পূর্ণ একটি বিভাগ, সেটা হলো ইন্টারনাল মেডিসিন বিভাগ, বা সংক্ষেপে আসলে মেডিসিন বিভাগই বলা হয়। তো এটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেহেতু আমরা ওষুধটাকেও মেডিসিন বলি, যে কি মেডিসিন খাচ্ছ, এই জন্য মনে হয় অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আসলে যে কোনো ধরনের চিকিৎসা যেটা আমরা মনে করি, যেমন অনেক সময় দেখা যায় মাথা ব্যথার জন্য অনেকে চলে যাচ্ছে নিউরোলজিস্ট, এমনকি নিউরোসার্জনের কাছেও, আবার একটু হাঁটুতে ব্যথা উনি মনে করছেন যে এটা অর্থোপেডিক্সের সমস্যা। ব্যাপারটা কিন্তু সেরকম না। ইন্টারনাল মেডিসিন আসলে পুরো একটা ছাতার মতো, সব ধরনের চিকিৎসা যেগুলো আছে সবগুলোই ওনারা কভার করতে পারেন। এমনকি আমরা দেখে থাকি যেই রোগীর সার্জারি প্রয়োজন, যেমন পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন যেটা বলি, উনিও কিন্তু ব্যথা নিয়ে অনেক সময় মেডিসিন বিশেষজ্ঞের কাছেই যাচ্ছেন। তারপরে আমরা রোগটা শনাক্ত করে তাকে আমরা যেই ডাক্তারের কাছে যাওয়া দরকার বা বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠিয়ে দিই। এমনকি গর্ভবতী মহিলাদেরও অনেক সমস্যা কিন্তু মেডিসিন রিলেটেড থাকে, ওনারাও কিন্তু আমাদের শরণাপন্ন হন। সুতরাং একটা রোগী একটা মানুষ যখন অসুস্থ হয় তার শুরুতেও এটা হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দেখি, যেহেতু আমাদের এখন অনেক বিশেষজ্ঞ, যেটাকে আমরা সাব স্পেশালিটি বলি, যেমন কার্ডিওলজি বলেন, নেফ্রোলজি বা কিডনি চিকিৎসা, অন্য অনেক কিছু হয়েছে, কিন্তু এমনকি ক্যান্সারের জন্য অনকোলজি যেটা আমরা বলি, সব বিভাগেরও কিন্তু যখন চিকিৎসাগুলো এক পর্যায়ে গিয়ে এলোমেলো হয়ে যায়, এক অর্থে বলা যায়, কারণ একটা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যেহেতু ইন্টারনাল মেডিসিন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো অঙ্গ প্রত্যঙ্গেরই চিকিৎসা করানোর মতো যোগ্যতা
আমাদেরকে পড়তে হয়েছে বা পড়াতে হচ্ছে, তো তারা আসলে সবগুলো মানে যখন এমনকি দেখা যায় মৃত্যুর আগে পর্যন্ত রোগীরা হয়তো আমাদের কাছেই আসতে হয়। সুতরাং আমার কাছে মানে আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো সমস্যার জন্য ইন্টারনাল মেডিসিনের কাছে যেতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী উনি আপনাকে বিভিন্ন জায়গায় যদি প্রয়োজন হয়, এমন না যে একটু মাথা ব্যথা হলেই অন্য একজন ডক্টরকে দেখাতে হবে, বা মানে আমাদের দেশে একটা খুব ভুল ধারণা যে কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা অর্থোপেডিক সার্জন। আপনাদের মনে রাখতে হবে যে অর্থোপেডিক সার্জন উনি অনেক বিশেষজ্ঞ এবং উনার একটা নির্দিষ্ট কি বলবো নির্দিষ্ট বলয় আছে, সেবার একটা সুযোগ আছে। এবং আমরা যখন একই মানে এই ধরনের রোগী দিয়ে ওনাদের কাছে গিয়ে পরবর্তীতে দেখা যায় ওনারাও মানে ওভারবার্ডেন হয়ে যায়, ওনার যে বিশেষায়িত চিকিৎসা বা অপারেশন করা সেগুলো কিন্তু উনি আর মনোযোগ দিয়ে করতে পারেন না এইসব রোগীর চাপে। সুতরাং আমরা সবসময় বলবো যে ওসমানী মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন বিভাগ কিন্তু আউটডোরও আছে এবং ইনডোরে 24 ঘন্টায় কিন্তু সেবা চালু আছে। এমনকি ঈদের দিন বলেন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলেন, কোনো দিন মানে 365 দিনের 1 ঘন্টার জন্য ইন্টারনাল মেডিসিন বিভাগ কিন্তু বন্ধ থাকে না। মানে বন্ধের সময়গুলো বিশেষ টিমের মাধ্যমে, অবশ্যই বিশেষ টিমের মাধ্যমে, কিন্তু কোনো না কোনো সময় আপনি ইন্টারনাল মেডিসিন বিভাগে গেলে সব সময় চিকিৎসক পাওয়া যাবে। ধন্যবাদ ম্যাডাম আপনার সুচিন্তিত এবং সুন্দর বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, ম্যাডাম যেটি বললেন যে ইন্টারনাল মেডিসিন মূলত মাদার অফ অল ডিসিপ্লিনস, অর্থাৎ সার্জারি এবং গাইনি অবস থেকে শুরু করে ডিসিপ্লিন সাবস্পেশালিটি আকারে যেগুলো বিভাজিত সেইগুলোরও মাদার বলা হয়ে থাকে। অর্থাৎ যে কোনো ধরনের অসুখ বিসুখ হলেই মেডিসিনের নাম আসবে। ম্যাডাম যেটা বললেন যে থানা পর্যায় থেকে বা উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা বিভাগ যে কোনো জায়গায় মেডিসিন বিভাগের দক্ষ চিকিৎসক আছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন। কাজে যে কোনো সমস্যা সৃষ্টি হলে প্রাথমিক পর্যায়ে মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন আমরা যেটা বলি ওনাদের কাছে শরণাপন্ন হতে হবে এবং ওনাদের কাছে যেতে হবে। তখন উনিই ভাগ করবেন যে ওনাদের ওষুধ দিয়ে সামান্য যেগুলো প্রয়োজন এগুলো থেকে শুরু করে বৃহত্তর কোনো কিছু অর্থোপেডিক্সে যাবে না কোথায়, ওনারাই কিন্তু এটা অ্যাসেস করবেন বা নির্ধারণ করবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেটা অর্থোপেডিক সার্জারির না, অথচ অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে ওনারা বিভ্রান্ত এবং সংশ্লিষ্ট চিকিৎসক বিব্রত বোধ করেন, যেটা কোনো সার্জিক্যাল ইন্ডিকেশন নাই বা নির্দেশনা নাই। সুতরাং প্রথমেই আমাদের বিভিন্ন সমস্যা হলেই, এমনকি গাইনোকোলজিক্যাল সমস্যা হোক অথবা যে কোনো ধরনের সার্জিক্যাল সমস্যা, প্রথমে ম্যাডাম যেটা উল্লেখ করেন কোলিলিথিয়াসিস বা আমাদের পিত্তথলির পাথর অপারেশন থেকে শুরু করে পিত্তথলির জায়গা বা অবস্থানজনিত কারণে বা বিভিন্ন ইনফেকশন বা প্রদাহ বা ইনফ্লামেশন যেটা বলি ব্যথা হলেও ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসক দিতে পারেন। এবং সেই জন্য ম্যাডাম বললেন যে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটডোর বা বহির্বিভাগ এবং ইনডোর বা অন্তর্বিভাগ দুটি সবসময় খোলা আছে, 365 দিন খোলা আছে। কাজে আপনারা বাইরে ঘোরাঘুরি না করে এবং বিভিন্ন লোক বা বিভিন্ন সেক্টর থেকে বিভ্রান্ত না হয়ে সরাসরি আপনার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ইন্টারনাল মেডিসিন চিকিৎসা শরণাপন্ন হবেন এবং আপনারা আপনার সঠিক চিকিৎসা পেয়ে যাবেন। ধন্যবাদ ম্যাডাম। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমরা ম্যাডামের কাছে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি যে ম্যাডাম ইন্টারনাল মেডিসিন থেকে অন্যান্য ডিসিপ্লিন আপনি যেটা উল্লেখ করলেন বা বিভাগ যেমন কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, এন্ডোক্রাইনোলজি ইত্যাদি ইত্যাদি পৃথক হয়েছে। তারপরও এসব রোগীগুলো প্রথমে আপনাদের কাছে বেশিরভাগ আসে। এ ব্যাপারে আপনি আগেও কিছু বলেছেন, তারপরে বিস্তারিতভাবে যদি জানতে চাই তাহলে একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আসলে আমরা যখন যদি আমরা জানি যে আমাদের যে এমবিবিএস কোর্সটি আছে সেটি কিন্তু 3টি বেসিক সাবজেক্ট পড়ানো হয়, সেটা হলো মেডিসিন, সার্জারি, গাইনি, তার কিছু সাব স্পেশালিটি আপনি যেটা বললেন। তো যেটা আমি আগেও বলছিলাম যে অনেক সময় দেখা যায় একজন রোগীর ধরে নিই একজন রোগীর ডায়াবেটিস আছে, তার হার্টের সমস্যাও আছে, একই সাথে তার কিডনির সমস্যা আছে এবং ডায়াবেটিস থেকে যেহেতু তার নার্ভের সমস্যা হতে পারে, তা এই সম্পর্কিত কিছু লক্ষণও তার আছে। তাহলে উনি আসলে কোথায় যাবেন বা কার চিকিৎসা নেবেন? এবং একই সাথে যখন উনি 3-4 জন বিশেষজ্ঞ চিকিৎসক, ধরেন একজন নেফ্রোলজিস্টকে দেখালেন, একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং একজন কার্ডিওলজিস্ট, মানে 4-5 জনের চিকিৎসা যদি উনি নেন, তো দিন শেষে অনেক অনেক কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে এবং উনি নিজেও ঠিক বুঝবেন না যে কোন ওষুধটা খাবেন। অনেক সময় আমাদের রোগীরা কিন্তু বলেন না যে আমি ইতিমধ্যে আরেকজন চিকিৎসকের
ওষুধ খাচ্ছি, দেখা যায় রিপিটেশন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক বিপদজনক রোগী আমরা পেয়ে থাকি, যে দেখা গেল যে মানে প্রথমে হয়তো বলছে না, পরে 4-5টা প্রেসক্রিপশন বিভিন্ন ডক্টর নিয়েছেন এবং দেখা গেল যে একই ওষুধ হয়তো রিপিট করছেন এবং শেষ পর্যন্ত দেখা গেলো যে অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে আমি আমার সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেক সময় দেখা গেলো একজন কার্ডিওলজিস্ট হয়তো উনি হার্ট নিয়ে অনেক চিন্তা করছেন, যেহেতু উনি অবশ্যই এটাতে আমাদের থেকে দক্ষ, এবং তার কাছে আমরা তখনই বেশি পাঠাবো যখন হার্টের কোনো ধরনের ইন্টারভেনশন, যে আমরা জানি যে হার্টের রক্তনালী ব্লক হলে সেখানে সাধারণ ভাষায় আমরা বলি রিং পরাতে হয় বা বাইপাস সার্জারি করে রক্তনালী পরিবর্তন করে দেওয়া হয়। এসব ক্ষেত্রে অবশ্যই আমরা তাদের শরণাপন্ন হই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কার্ডিওলজিস্টরা অনেক ক্ষেত্রে মনে রাখে না যে ওনার কিডনিরও সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ওষুধ উনি পাচ্ছেন কিন্তু কিডনির সমস্যা হয়ে যেতে পারে। আবার নেফ্রোলজিস্ট হয়তো কিডনির সমস্যাটা খুব ভালো বোঝেন, ডায়ালাইসিস কখন লাগবে সেগুলোতে আমরা অবশ্যই তাদের কাছে সবসময় পাঠিয়ে থাকি। আমরা যখন রেফার করি অবশ্যই তাদের অনেক সাহায্য আমরা নিয়ে থাকি, কিন্তু আবার ওই রকম একটা সময় দেখা যায় উনি হয়তো হার্টের কথাটা ভুলে গেলেন বা ওনার যে নার্ভের সমস্যা এটার জন্য উনি আরেকজন, তার মানে একই অবস্থায় আপনি যদি একটা রোগীর খরচের কথা চিন্তা করেন, উনি যদি 5 ধরনের ডাক্তার বা 3 ধরনের ডাক্তার দেখান তাহলে দিন শেষে ওনাদের আর্থিক পরিস্থিতিটা কি দাঁড়াবে। সেই ক্ষেত্রে আমাদের মানে এটা একটা খুব স্বাভাবিক কথা যে মেডিসিন আমরা সবসময় বলি যে সমন্বিত চিকিৎসা বা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে একটা রোগীকে আমরা ধরেন মিস্টার এক্স বা মিসেস ওয়াই, উনি একজন সমন্বিত একজন মানুষ, তার চিকিৎসা তার শারীরিক মানসিক বলেন এবং ওভারঅল তার আর্থিক সব কিছু সমন্বয় করে যদি চিকিৎসা করতে হয় তাহলে আসলে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কোনো বিকল্প নেই। এবং আমি আবারও সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগী এরকম পেয়ে থাকি যে ওই অনেক ধরনের চিকিৎসা পেয়ে শেষ পর্যন্ত রোগীটা মানে একটা হজবরল অবস্থায় পড়ে যান। তো আমার সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, সেটা যদি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যান তাহলে আপনি সবচেয়ে বেশি সঠিক চিকিৎসা পাবেন, কারণ উনি মোটামুটি আপনার শরীরের কম বেশি সব ধরনের রোগগুলো ধরে দিতে পারবেন, নির্ণয় করতে পারবেন। তারপর উনি যদি মনে করেন, যেমন সামান্য একটু বুকে ব্যথা হলেই যে একেবারে হার্টের অপারেশন লাগবে তেমন কিন্তু না, মানে সাধারণ কিছু চিকিৎসা কিন্তু সব ইন্টারনাল মেডিসিনই দিবেন আপনাকে। যদি এটা মনে হয় যে না এটা আমার দ্বারা আর সম্ভব না, একজন ইন্টারনাল মেডিসিন যদি এটা মনে করেন, বিশেষজ্ঞ যদি মনে করেন, তাহলে উনি অবশ্যই আপনাকে যেখানে আপনি সবচেয়ে সঠিক চিকিৎসা পাবেন সেখানে পাঠাতে পারবেন। এবং আমাদের মেডিকেল কলেজেও আপনারা জেনে থাকবেন যে এখানে যেহেতু অনেকগুলো বিভাগ আছে, আমরা কিন্তু আমাদের একটা ওয়ার্ডে যখন রোগী ভর্তি হয়, যখন আমরা দেখি যে না এই রোগীর এন্ডোস্কোপি দরকার, তাহলে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অনেকেও যদিও এন্ডোস্কোপি করতে পারেন, কিন্তু আমরা কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হই। আবার যদি হার্টের কোনো পরীক্ষা লাগে বা বিশেষায়িত চিকিৎসা লাগে অবশ্যই আমরা তাদেরকে কার্ডিওলজি বিভাগে রেফার করি। তেমনি ডায়ালাইসিস বা অন্যান্য মানে কিডনির বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সিরিয়াস ধরনের রোগ হলে নেফ্রোলজিস্টকে রেফার করি। তো এরকম একটা সমন্বিত চিকিৎসা পেতে হলে আসলে ইন্টারনাল মেডিসিনকেই আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম আপনার সুন্দর বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, ম্যাডাম যেটা বললেন যে ইন্টারনাল মেডিসিন বিভিন্ন বিভাগে বিভাজিত হলেও ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব এটা আদিকালের অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে কোনো পেশেন্ট যে কোনো ধরনের সমস্যায় পড়লে বা অসুস্থ পড়লে অবশ্যই ইন্টারনাল মেডিসিনকে আগে অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ সেটা যদি আগেই ম্যাডাম যেটা বললেন যে আর্থিক বিবেচনাটা আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। আমাদের এই দরিদ্রতম দেশে আমরা স্বাভাবিকভাবেই অর্থের দিকটা বেশি চিন্তা করি, তো বিভিন্ন জায়গায় না করে কখনো এন্ডোক্রাইনোলজি, কার্ডিওলজি বা অন্যান্য যে সমস্ত গ্যাস্ট্রোএন্টারোলজির কাছে না যে ইন্টারনাল মেডিসিন চিকিৎসকের কাছে যদি আসা যায়, তখন তিনিই বুঝবেন যে প্রয়োজন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওনারা সংশ্লিষ্ট বিভাগে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন। অথবা এমনও হতে পারে দেখা যায় যে বিভিন্ন বিভাগে ঘুরতে ঘুরতে অর্থের তো অপচয় হয়, পাশাপাশি হয়রানির ব্যাপারটা আছে, পাশাপাশি এই যে ওষুধগুলো এটা বিশাল একটা বোঝা হয়ে দাঁড়ায়, যাতে করে বিভিন্ন রকমের কমপ্লিকেশন শুরু হয় শরীরের মধ্যে। পরবর্তী পর্যায়ে যেখানেই যাওয়া হোক না কেন ওইটার সঠিক চিকিৎসা পাওয়া যায়। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই রোগীগুলো যাতে সঠিকভাবে
তার রোগ চিকিৎসার জন্য ইন্টারনাল মেডিসিনের দরবারে হাজির হন, অর্থাৎ তাদের চেম্বার অথবা আমাদের সবচেয়ে উত্তম যে টার্সিয়ারি হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে বিভিন্ন বিভাগের সমন্বিত একটা কর্মকাণ্ড রয়ে গেছে। প্রথমে ইন্টারনাল মেডিসিনে আসবেন, ওনারা যদি প্রয়োজন মনে করেন রোগ নির্ণয় করে তখন তাদেরকে কল দেবেন অথবা তাদের কাছে পাঠাবেন, তখনই আমাদের এই সুষ্ঠু চিকিৎসার দিকটা উন্মোচিত হবে এবং রোগী সুস্থ হবেন। তা আমরা সুন্দর একটা জাতির প্রত্যাশা করি এবং আমাদের সুস্থ জাতির প্রত্যাশার পরিপ্রেক্ষিতে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এটা আমরা কল্পনা করি এবং আমাদের চেষ্টা থাকবে যে সংশ্লিষ্ট প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শহর পর্যন্ত যারা আছেন তারা বিভ্রান্ত না হয়ে চিকিৎসার জন্য প্রথমে ইন্টারনাল মেডিসিন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, এবার ম্যাডামের কাছে জানতে চাইব যে প্রায়ই দেখা যায় যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীগুলো তার হাতের কাছে বিভিন্ন ফার্মেসির যে সমস্ত ব্যবসায়ীগুলো আছেন, স্থানীয় জনগণ এনাদেরকে ডাক্তার ভাবেন এবং সেই ফার্মেসি ব্যবসায়ী যারা আছেন বা আমরা কোয়াক যাদের বলি তারাও ডাক্তার নাম লেখে বা এই নাম সেটিয়ে ব্যবসা করতে দেন, যেটা সঠিক নয়। এবং সরকার এদের তো বিগত কিছুদিন আগে আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, শুধু এমবিবিএস পাশ করা ডাক্তার এবং ডেন্টালের চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। অতীতে যেটা ছিল না, যে কেউই ডাক্তার লিখে তাদের ব্যবসা চুটিয়ে ব্যবসা করেছেন, যাতে করে আমাদের এই জাতি বিভিন্নভাবে সমস্যায় পড়েছে এবং নানান জাতের অ্যান্টিবায়োটিকের যে অপ্রয়োজনীয় ব্যবহার এবং যে ব্যবহার দরকার নেই সেগুলো হাই অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের যে জীবন নাশের একটা সৃষ্টি করেছে। তো পরবর্তী পর্যায়ে যেটি আপনাদের কাছে, আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের কাছে আসার পরে আর অনেক সময় এই অ্যান্টিবায়োটিক কাজ করতে চায় না। সুতরাং এই যে কোয়াক ডাক্তার বা ফার্মেসি ব্যবসায়ী যারা আছে এদের কাছ থেকে চিকিৎসা না নিয়ে কিভাবে তারা আপনাদের কাছে ইয়ে করতো, এই ব্যাপারে যদি কিছু বলেন, খোলাসা করে বলেন। ধন্যবাদ। আপনি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন। এটা আমরা প্রতিনিয়তই শুধু মানে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ না, আসলে আমরা চিকিৎসকরা সবাই প্রতিনিয়তই কোনো না কোনোভাবে এটার জন্য মানে বিব্রত হই এবং শেষ পর্যন্ত দেখা যায় রোগীরা অনেক অনেক বেশি ভুগে থাকেন এটার জন্য। প্রথম কথা হলো, আমাদের দেশে কেন এই ব্যাপারটা প্রচলিত যে কেউ ওষুধ দিলেই উনি ডাক্তার, এরকম একটা প্রচলিত কথা, মানে গ্রামে গঞ্জে বিশেষ করে, যেমন রোগীরা এসে বলেন যে গ্রামের ডাক্তার তো আমাকে এটা দিয়েছে বা ডাক্তার তো আমাকে দিয়েছে। পরে আমরা খুব ভালো করে জিজ্ঞেস করে দেখি আসলে ওষুধের দোকানদার বা হতে পারে যে গ্রামের কোনো পল্লী চিকিৎসক যার কোনো আসলে প্রাতিষ্ঠানিক মানে স্বীকৃতি তো নেই, মানে অনেক দিন ধরে হয়তো ওষুধের দোকানে কাজ করতে করতে উনি নিজেকে ডাক্তার বলছেন। এবং আমাদের দেশের মানুষের যেহেতু এখনো শিক্ষার হার সেভাবে বাড়েনি, মানে অজ্ঞতা বলেন, কুসংস্কার বলেন বা মানে অন্যভাবে বলে আমাদের দেশের মানুষ আসলে খুব সহজ সরল এবং এই কারণে তাদেরকে ধোকা দেওয়া আসলে অনেকটাই সহজ হয়ে যায়। যার কারণে আমরা দেখি যে কোনো কারণে ওখানে একটু হাঁচি কাশি হলেই তারা বেশ বড় বড় অ্যান্টিবায়োটিক যেমন দিয়ে যান এবং অনেক ধরনের মানে স্যালাইন দিয়ে দেন। এবং এটার জন্য আমি আমাদের হাসপাতালে আসলেও বা আমাদের ওয়ার্ডে এবং আমাদের যদি বলি প্রাইভেট চেম্বারে সব রোগীরা এসে মানে শুরুতেই কিছু বলার পর যে যদি বলেন যে আমি দুর্বল, বলে যে এই একটা স্যালাইন দেওয়া যায় না। তো আমি ওনাদেরকে বলি বা আমার হাসপাতালেও যখন আমরা রোগী দেখি তখন আমরা বলি যে আমরা খুব কম কারণেই রোগীকে স্যালাইনের জন্য যোগ্য মনে করি। মানে প্রয়োজন ছাড়া স্যালাইন দেওয়া, একটু পেটে ব্যথা হলে একটা প্রচণ্ড মানে খুব নামি দামি একটা ব্যথার ইনজেকশন দেওয়া, মানে সব কিছুই যেন এখন মানে ব্যাপারটাকে ছেলের হাতের মোয়াতে পরিণত হয়েছে। এই কারণে আমার কাছে মনে হয় এই ব্যাপারে মানুষের সচেতনতাটা খুবই বেশি দরকার। এবং আপনার মনে রাখতে হবে যে শুধু যে আপনি এটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না, আপনার পরবর্তী প্রজন্ম, এই যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, আমরা এমনও দেখেছি একদিনের জ্বর কমছে না, প্রথম দিনে অ্যান্টিবায়োটিক, দ্বিতীয় দিন জ্বর কমছে না, মানে উনি আবার ওষুধের দোকানে গিয়েছেন, দ্বিতীয় আরেকটা অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে এবং 3-4 দিনের মধ্যে উনি 3টা অ্যান্টিবায়োটিক পেয়ে এসেছেন। এবং এর ফলশ্রুতিতে শুধু যে ওই রোগী ক্ষতিগ্রস্ত হবে না, তার পরবর্তী প্রজন্মতেও কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আপনারা জেনে থাকবেন পৃথিবী জুড়ে মানে অনেক গবেষণা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে, কিন্তু খুব নতুন করে অনেক অ্যান্টিবায়োটিক কিন্তু আসছে না। তো যদি যেগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিক আছে এগুলো যদি রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে কাজ না করে, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে আবার আমরা জীবাণুর কারণেই মারা যাব।
মানে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কিছুর সাথে মানুষের তৈরি দুর্যোগেই আসলে আমরা মারা যাব, এবং এটার জন্য আসলে আমরা সবাই দায় এড়াতে পারি না। আমরা সবাই মানে আমি, আপনি, সবাই যারা শুনছেন সবাইকে এই ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে যে প্রয়োজন ছাড়া একটি অ্যান্টিবায়োটিকও দেওয়া যাবে না, এবং প্রয়োজন ছাড়া কোনো ওষুধও খাওয়া যাবে না। একটু একটু ব্যথা হলেই একটা কোমরে একটা ব্যথার ইনজেকশন, এই ঘটনাগুলো অনেক সময় দেখা যায় তার মৃত্যুর কারণ হতে পারে, কিডনি সমস্যা হতে পারে। আমরা তো তার কোনো পরীক্ষা না করেই দেখলাম যে একটা ব্যথার ওষুধ পেয়ে গেছে, দেখা হলো যে কিডনির খুব খারাপ অবস্থা হয়েছে, ডায়ালাইসিস, এবং মরেও যেতে পারে রোগী যিনি এটা নিয়েছেন। সুতরাং এই ব্যাপারটাতে আমাদের সচেতনতার অনেক দরকার। আপনারা যারা শিক্ষিত আছেন তারা কম শিক্ষিত বা মানে অশিক্ষিত যারা আছেন আমাদের দেশের মানুষ, সবাইকে এটা বোঝানোর দায়িত্ব আমার আপনার সবার, যে ডাক্তার লিখলেই ডাক্তার না, কিন্তু মানে একটা কাগজ ছাপানো তো এখন আমাদের দেশে কোনো ব্যাপার না, কিন্তু এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এবং আপনারা খেয়াল করবেন যে এমবিবিএস বিডিএস এর সাথে কোনো একটা বিএমডিসির একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। বেশিরভাগ ডক্টরই সেটা লেখেন, যারা লিখছেন না আমরা সবাইকে আসলে অনুরোধ করি যেন সবাই সেটা লেখেন। তাহলে ওই বিএমডিসি নাম্বার দিয়ে যদি আপনি মানে সার্চ দেন তাহলে কিন্তু আপনি তার প্রোফাইল দেখতে পারবেন। সুতরাং এরা ছাড়া যে কেউ ডাক্তার বললেই আপনারা যাবেন, এটা কিন্তু একেবারে ঠিক না। হ্যাঁ, আপনার এটা একটা সত্য কথা যে আমাদের প্রান্তিক জনগণ অনেক সময় হাতের কাছে এমবিবিএস ডক্টর হতে পাচ্ছেন না, কিন্তু ওনারা ওইটুকু ধৈর্যও ধরেন না। প্রত্যেকটা কিন্তু উপজেলা লেভেলে কিন্তু চিকিৎসক আছেন, এমবিবিএস চিকিৎসক আছেন, কিন্তু আমরা সেটা মনে করি না। ভাবি যে একজন ওষুধের দোকানদার তো বাড়িতে এসেই হয়তো একটা ইনজেকশন বা স্যালাইন দিতে পারবেন, অথবা তার কাছে তো আমাকে টাকা দিতে হবে না, এটাতে আপনি খুশি হতে পারেন। কিন্তু উনি যে ওষুধটা নিচ্ছেন বা স্যালাইনটা নিচ্ছেন ওটা যে অহেতুক আপনার টাকা খরচ করছে না, সেটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? সুতরাং এই ব্যাপারে আসলে সচেতনতাটা মানে এই ফোরাম থেকে শুরু করে আমার মনে হয় পত্রিকা থেকে শুরু করে সবাই, সাংবাদিক, সবাইকে একযোগে বলা উচিত যে আমরা আসলে ভুল পথে হাঁটছি, এবং নিজেরা তো মানে সাফার করবই, আমাদের পরবর্তী প্রজন্ম কি হবে এটা ভাবলে আটকে উঠতে হয়। যেমন মাঝে মাঝে আমরা কিছু কালচার রিপোর্ট পাই যে কোনো একটা ইনফেকশন কোন কোন অ্যান্টিবায়োটিকে কাজ করবে, দেখা যায় সবগুলোই মানে সবগুলো রেজিস্ট্যান্ট, মানে কোনো অ্যান্টিবায়োটিক এই জীবাণুর বিরুদ্ধে আর কার্যকারিতা রাখতে পারছে না। তো এটার ফলশ্রুতি যে কি হতে পারে এটা ভাবলে আমরা যারা চিকিৎসক তারা কিন্তু প্রচণ্ড আটকে উঠি, মানে ভয় লাগে যে আমরা তো কোনো রকমে একটা বয়স পার করেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। সুতরাং এই ব্যাপারটাতে সবার আরেকটু সচেতনতা দরকার, এবং আমার তো মনে হয় খুব বেশি জ্বর না হলে 3 দিনের বেশি না হলে, এবং কিছু মানে কিছু বিশেষ মানে সিমটম বা লক্ষণ না থাকলে অ্যান্টিবায়োটিকেরই কোনো প্রয়োজন নেই। সাধারণ ভাইরাস জ্বরের কথা আমরা জানি যে মানে আমরা মেডিকেলে একটা মজা করেই বলি যে ভাইরাস জ্বরগুলো চিকিৎসা দিলে 7 দিন, না দিলে 1 সপ্তাহ, মানে ওটার আসলে চিকিৎসা লাগেই না। তো সেই ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সেই ব্যাপারে আসলে এই ফোরামে আমার বলার সুযোগ হলো বলে আমি বলছি যে অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত বলার জন্য। এই অ্যান্টিবায়োটিকের বিভিন্ন রকম অপব্যবহার সম্পর্কে বললেন, কুফল সম্পর্কে বললেন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, ম্যাডাম যেটা বললেন সেটা আমরা নিশ্চয়ই শুনেছি, এবং এটা মনে রাখতে হবে যে যথেচ্ছার অ্যান্টিবায়োটিক ব্যবহারটা এটা একটা অপরাধের মতো পর্যায়ে পড়ে গেছে। শুধু এই প্রজন্মের জন্যই না, ভবিষ্যৎ প্রজন্ম, সামনে আমাদের যেটা আগত ভবিষ্যৎ সেটার দিকে এটা যে ক্ষতিকর একটা প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, ম্যাডাম যেটা বললেন, ওনারা এর ব্যাপারে রিসার্চ করেন, প্রতিনিয়তই করেন, এটার সাথে ওনারা যুক্ত আছেন। তো আমাদের সচেতন হতে হবে, গ্রাম পর্যায়ে প্রান্তিক জনগণ, গ্রাম শহর বা যেখানেই আমরা থাকি না কেন, যে এই অ্যান্টিবায়োটিক 1 দিন 2 দিন 3 দিনের জ্বরেই আমাদের যে অ্যান্টিবায়োটিক সেবন করতে এমন না। অর্থাৎ অ্যান্টিবায়োটিক যে কেউ দিতে পারবেন না, এবং কারা দিতে পারবেন, কারা চিকিৎসা দিতে পারবেন এ ব্যাপারে বললেন যে বিএমডিসির নাম্বার সম্পর্কিত অনেক প্রেসক্রিপশান দেখা যায় যে ওখানে লেখা থাকে। তো এটা সার্চ করলে আমরা বুঝতে পারবো তার মানে জীবন বৃত্তান্ত সম্পর্কে আসলে উনি ডাক্তার কিনা, উনি রেজিস্ট্রিকৃত ডাক্তার কিনা। কাজেই যে সমস্ত ওষুধ বা ফার্মেসির দোকানের যে সমস্ত মালিক আছেন বা ব্যবসা করেন তারা কিন্তু চিকিৎসক না,
কাজেই সঠিক চিকিৎসা পেতে গেলে একজন MBBS ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে। কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক্সকে ভয়াবহ অপকারিতা সম্পর্কে বা কুফল সম্পর্কে বললেন, এই প্রজন্ম টিকলেও পরবর্তী প্রজন্ম এই কুফলটা বহন করতে হবে। কাজেই এই সচেতন হওয়া আপনার আমার যেমন জরুরি, বিভিন্ন সমাজ সচেতন যে সমস্ত সংস্থা আছেন, এছাড়া বিভিন্ন পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন রকমের আমাদের যেসব মিডিয়াগুলো আছে, অনলাইন মিডিয়া, তাদের সচেতন হতে হবে, জনগণের দোরগোড়ায় যেতে হবে। এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করা যেতে পারে, এটা সামাজিক প্ল্যাটফর্ম থেকে করা যেতে পারে। আমাদের শিক্ষক এবং মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে বিভিন্নভাবে এটা যদি উদ্বুদ্ধ করা যায়, জনগণকে সচেতন করা যায়, এটা আমাদের দায়িত্ব। কারণ এ দেশ আমার আপনার সবার, এ দেশ এবং জাতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমরা যারা সচেতন আছি তাদের। যে সমস্ত অশিক্ষিত মহল আছে আমার আপনার ভাই বোন, তাদেরকেও এই ব্যাপারে জ্ঞানদান করা আমাদের দায়িত্ব। এবং সংশ্লিষ্ট ফার্মেসি যারা ব্যবসা করেন তাদের আমরা ছোট করতে চাই না, কিন্তু তাদের সচেতন হতে হবে যে না, কথায় কথায় আমি অ্যান্টিবায়োটিক দেবো, আমি ব্যবসা করব, ঠিক আছে, একটা রেজিস্ট্রিকৃত বা বিএমডিসির যে সমস্ত নাম্বার বা নিবন্ধন যেটা লেখা আছে তার পরিপ্রেক্ষিতে ওই ঔষধগুলোই তাকে দিতে হবে। এটা যেমন পরিবর্তন করে দেওয়া যাবে না, কারণ পরিবর্তনের একটা আমরা অশুভ প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, যে দেখা যায় যে একটা নিম্নমানের কোম্পানির ঔষধ কাজ করে না, অথচ যেটা একজন রেজিস্ট্রিড ডাক্তার বা ম্যাডামের মতো যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক তারা দিয়ে থাকেন, এনারা তা বহু বছর যাবত চিকিৎসা করতে ওনাদের অভিজ্ঞতা হয়ে গেছে। কাজে অভিজ্ঞতার ফলে যে সমস্ত ওষুধগুলো ওনারা লিখবেন, প্রয়োজনে আপনার দোকানে আপনার পাশে না থাকলে দূরবর্তী যে আপনারা নির্দেশ করবেন, এবং এতে করে আমরা একে অপরের উপকারে আসতে পারি। তাহলে আমাদের দেশ, আমরা সচেতন হব, আমাদের দেশ বাঁচবে, আমরা বাঁচব। তো সুধীবৃন্দ, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ম্যাডামকে এবার চতুর্থ প্রশ্নের দিকে আমি অনুরোধ করব, সেটা হচ্ছে বলার জন্য যে কোভিড-19 সময় আমরা দেখেছি মাঠে ময়দানে অনেকেই ছিলেন না, অনেক শল্য চিকিৎসক বা বিভিন্ন প্ল্যাটফর্মের চিকিৎসকবৃন্দ ছিলেন না, কিন্তু আপনারা ইন্টারনাল মেডিসিনের চিকিৎসকবৃন্দ এবং আপনি নিজেও ছিলেন দীর্ঘদিন থেকে এবং জীবনের ঝুঁকি নিয়ে, এবং তার মাধ্যমে আপনার ইন্টারনাল মেডিসিনের একজন চিকিৎসক মাইনুদ্দিন স্যার, উনিও মৃত্যুই বরণ করলেন, ডাক্তারের প্রথম উনি শাহাদাত বরণ করলেন। সেটা আমরা গভীর শ্রদ্ধার সাথে তার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল, দোয়া রইল। তো এই ব্যাপারে এই কোভিড-19টা আপনারা ইন্টারনাল মেডিসিনের যে চিকিৎসকবৃন্দ যেভাবে আপনারা এটা চিকিৎসা দিলেন মাঠে ময়দানে, এই ব্যাপারে একটু আপনার অভিজ্ঞতার একটু সংক্ষিপ্ত কিছু যদি বলেন। ধন্যবাদ। আসলে কোভিডের সেই বিভীষিকাময় সময়টা আসলে আমরা কেউই মনে করতে চাই না। ওই সময় আমাদের অনেকেরই নিকটাত্মীয়, বন্ধু বা ভাই বোন অনেকেই মারা গেছেন। এবং আপনি ডক্টর মঈনুদ্দিনের কথা বললেন, উনি আমাদের ঢাকা মেডিকেলে আমার সিনিয়র ভাই ছিলেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ ছিলেন। আসলে উনি শুধু মানে মেডিকেল কলেজ না, ছাত্রছাত্রী না, উনি আসলে সিলেট শুধু না, পুরো বাংলাদেশেই আমার মনে হয় যে একজন সম্পদ হারিয়েছেন। ওনার মতো চিকিৎসক আসলে বাংলাদেশে আরও বেশি বেশি দরকার ছিল। তো ওনার আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ওনার পরিবারের সাথে আমরা এখনও যোগাযোগ আছে। তো ওই সময় আসলে ওই সময়টার কথা বললে তো মানে আপনি যেটা বলছিলেন, আসলে প্রথম দিকে যেহেতু আমরা কেউই কিছু জানতাম না, একটা নতুন রোগ, পুরো পৃথিবী জুড়েই ছিল অনেক বিভ্রান্তি এবং মানে বিভিন্ন মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আরও ছড়ানো হচ্ছিল। নিত্য নতুন চিকিৎসা বিভিন্ন ধরনের বলা হচ্ছিল, যে যেভাবে পারছে চিকিৎসা বলছে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো ওই সময়টাতে কিন্তু মেডিসিন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করেছে পুরো বাংলাদেশ জুড়েই। আমাদের সোসাইটি অফ মেডিসিনের ব্যানারে একদম কোভিড-19 যখন চীনে শুরু হলো এবং তখনও বাংলাদেশেও তেমনভাবে আসার কথা শোনা যাচ্ছিল না, তখনই কিন্তু একটা মানে গাইডলাইন আমরা সোসাইটি অফ মেডিসিন থেকে তৈরি করেছিলাম, যাতে সব চিকিৎসকরা কিছুটা ধারণা পেতে পারে। যদিও এটা পরবর্তীতে অনেকবার পরিবর্তন করতে হয়েছে, যেহেতু এটা একেবারে নতুন ছিল, কিন্তু আমরা শুরু থেকেই যথেষ্ট সচেতন ছিলাম। এবং এটা তো আসলে আমরা গর্ব করেই বলতে পারি, যদিও আমাদের মৃত্যু হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কোভিডে বলা যাচ্ছে 1 থেকে 2% রোগীর মৃত্যু অনিবার্য। এটা এমনকি আমরা জানি আমেরিকা, ইংল্যান্ড বা ইটালি এইসব দেশের যদি আমরা পরিসংখ্যান দেখি, সেই তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ হয়তো
30 থেকে সর্বোচ্চ যদি যেগুলো হয়তো হাসপাতাল পর্যন্ত আসেনি 50-এর মধ্যে 50,000, আমার কাছে মনে হয় পুরো পৃথিবীতে কোভিডের যে পরিস্থিতি ছিল সেই তুলনায় কিন্তু এটা একেবারেই নগণ্য। তো ওই সময় আমরা সবাই মিলে মানে অনলাইন প্ল্যাটফর্মে, তখন তো জুম মাত্র আমরা অভ্যস্ত হলাম, প্রচুর মিটিং এবং প্রচুর গাইডলাইন নিয়ে আলোচনা হতো এবং প্রতিদিনই আমরা নতুন নতুন তথ্য নিয়ে নিজেদেরকে আপডেট করতাম এবং সেটা শেয়ার করতাম আমাদের কলিগদের সাথে, যাতে আমরা সব মানে উন্নত বিশ্বে প্রথমে যে চিকিৎসাটা সেটাই যেন আমরা দিতে পারি, আমাদের রোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়। যদিও ওই সময় অনেক আইসিইউ স্বল্পতা ছিল আপনারা জানেন, কিন্তু আমরা ওয়ার্ডে ওই সময় ওসমানী মেডিকেল মানে প্রথমে তো শামসুদ্দিন হাসপাতাল, কিন্তু ওনারা যখন আর পারছিলেন না, অনেক রোগীর সংখ্যা বেড়ে গেল, তখন ওসমানী মেডিকেল কলেজ, যদিও শামসুদ্দিন হাসপাতালেও কিন্তু ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা গিয়েই চিকিৎসা দিতেন। তো তারপরে ওসমানী মেডিকেল কলেজে আমরা প্রথমে 1-2 থেকে শুরু করে প্রায় 5 থেকে 6টা ওয়ার্ড আমরা পুরোপুরি কোভিড-19 রোগীর জন্য ডেডিকেট করেছিলাম। এবং ওই সময়ে শুরুর দিকে আমাদের খুবই দুর্ভাগ্য যে ডক্টর মঈন ভাই উনি মারা গেলেন, যদিও উনি মানে ওনার চিকিৎসার ক্ষেত্রে কিছু মানে আমরা তখনও আসলে খুব ভালো মতো কিছু জানতাম না এবং কিছু দেরিও হয়ে গেছে, কারণ মানে ওনার জন্য মানে এই ক্ষেত্রে আমাদের একটু দুঃখ আসলে আছে যে হয়তো মানে উনি যদি একজন সেলিব্রিটি হতেন হয়তো বা অনেক আগেই মানে তার মানে একটা এয়ার অ্যাম্বুলেন্সের জন্য মানে ওনার একটা আকুতি ছিল, আমরা কিন্তু অনেক চেষ্টা করেও সেটা ম্যানেজ করতে পারিনি। এটা মানে আমাদের এখন একটা দুঃখের জায়গা এবং মানে একটা হতাশা, এবং আমরা জানি না যে ওনার কাছে আমরা ক্ষমা চাইলেও পাবো কিনা, মানে আমরা লজ্জিত আসলে। তো তারপরে আইসিইউ উনি পরে পেয়েছিলেন, কিন্তু সিলেটে কিন্তু আইসিইউগুলো রেডি ছিল, কিন্তু অবশ্যই মানে অনেক জনসংখ্যার তুলনায় অনেক কমই ছিল, কিন্তু আমরা ওই আইসিইউর জন্য অপেক্ষা করিনি। আমরা কিন্তু আমাদের মানে যেসব ওয়ার্ডগুলো ওইগুলোকে আমরা এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের মতো বানিয়ে ফেলেছিলাম, ওখানেই মনিটর বা যেসব ইকুইপমেন্ট আইসিইউতে পাওয়া যায় তার অনেক কিছুই কিন্তু আমরা ওখানে ট্রান্সফার করে বেশ যতটুকু পারা যায় আমরা চিকিৎসা দিয়েছি। এবং এটা কিন্তু শুধু ওসমানী মেডিকেল কলেজ, সবগুলো মেডিকেলের যতজন মেডিসিন বিশেষজ্ঞ আছেন, এবং অবশ্যই আমাদের স্বীকার করতে হবে যে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ওনারাও আমাদেরকে কিছুটা হলেও অবশ্যই সাহায্য করেছেন, যদিও আমরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছি। এবং ওই সময় কিন্তু আমরা প্রমাণ করেছি যে শুধুমাত্র বাংলাদেশের ডাক্তার দিয়েও বাংলাদেশের রোগীদের চিকিৎসা করা সম্ভব। তখন প্রায় অনেক দিন পর্যন্ত বাইরে কিন্তু কোনো রোগী কেন কোনো কিছু যাওয়া আসা বন্ধ ছিল, তাই না? তো সেই মুহূর্তে কিন্তু এরকম কেউ বলতে পারবে না যে ওই সময় অনেক রোগী অন্যান্য রোগী হঠাৎ করে মৃত্যু হার বেড়ে গেছে, এরকম কিন্তু হয়নি, কারণ সব বেশিরভাগ ডক্টরই অনেক সচেতন ছিলেন এবং আমরা আসলে তাদের অবস্থান থেকে আমরাও পারি এটা। আমরা আসলে মানে যদি আপনারা কারো সন্দেহ থাকে ওই সময়ে যদি আপনারা আমাদের কর্মকাণ্ড বা আমাদের মৃত্যু হার দেখেন, তাহলে কিন্তু অবশ্যই স্বীকার করতেই হবে আপনাদের যে আমাদের কি বলে আমাদের দেশেই কিন্তু আমাদের চিকিৎসকরা সব ধরনের চিকিৎসা দিতে পেরেছেন, কারণ ওই সময়টা কিন্তু বাইরে চিকিৎসার জন্য যাওয়া পুরোপুরি বন্ধ ছিল। তো আমার কাছে ওটা আসলে দুর্বিষহ স্মৃতি, কিন্তু যেটুকু সুখের স্মৃতি যে হ্যাঁ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রোগীদের সেবা দিতে, এবং আমি নিজেও কিন্তু 2বার কোভিড আক্রান্ত হয়েছি, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। এবং আমরা এটাই বলতে চাচ্ছি যে দেশের চিকিৎসার অবশ্যই মানে সুযোগ আছে, অনেক চিকিৎসা এবং অপারেশন কিন্তু এখন অনেক মানে অত্যাধুনিক অপারেশন যেটা আমেরিকা হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে। হ্যাঁ, কিছু অ্যাডভান্স চিকিৎসা আসলে আমাদের দেশে নেই। আমরা একটা মানে এখন আমরা বলছি যে মধ্যম আয়ের দেশ, কিন্তু তাও আমরা কিন্তু আসলে উন্নয়নশীলই বলতে হবে। তো সেই অনুযায়ী আমাদের যতটুকু চিকিৎসা সেটা আসলে বেসিক চিকিৎসার জন্য আমাদের রোগীদের আমি মনে করি না যে বাইরে যাওয়া খুব দরকার। তবে কিছু অবশ্যই আমি এটা স্বীকার করতে বাধ্য যে অ্যাডভান্স কিছু চিকিৎসা বা কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা আমাদের দেশে নেই, সেই ক্ষেত্রে আমাদের তো সাহায্য নিতেই হয়। কিন্তু বেসিক চিকিৎসা, যেমন আমার চিকিৎসা হলে আমি কোথায় যাব, আমার মা বাবার চিকিৎসা বা অপারেশন কিন্তু আমি বাংলাদেশেই করেছি। আমি চিকিৎসক হিসেবে আমি আমার দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখি, সুতরাং আমি মনে করি আমাদের রোগীদেরও আস্থার জায়গাটা বাড়াতে হবে এবং সরকারিভাবে যদি আমাদের চিকিৎসকদেরকে আরেকটু বেশি প্রশিক্ষণ বাইরে থেকে নিয়ে আসা হয়। আমরা দেখি অনেক সময়
সচিব পর্যায়ে অনেকে অনেক ট্রেনিং করতে যান, যেটা হয়তো ডক্টরদের ট্রেনিং ছিল, অথবা ডক্টরদের যে ট্রেনিংয়ের জন্য কিন্তু আসলে কোনো রকমই বাজেট আছে আমি কিনা জানি না, থাকলেও ওটা ডক্টর পর্যন্ত পৌঁছায় না। যেই চিকিৎসকরা বিশেষজ্ঞ হচ্ছেন তারা যদি মানে বিশেষজ্ঞ কোনো মানে ট্রেনিংয়ের জন্য যান, তারা নিজের খরচে যান। তো এই ক্ষেত্রে যদি জি জি তারপরে ছুটি নিয়ে আমাদের একটা হতাশা জায়গা, যে কোনো একটা কনফারেন্সে যেতে হলেও এখন আমাদের ছুটিটা বন্ধ করে রাখা হয়েছে। তো সেটাই বলছি, যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমাদের দেশের চিকিৎসকরা, এখন তো সোশ্যাল মিডিয়া সবকিছু একদম আধুনিক, সবকিছু আপনার পক্ষেও জানা সম্ভব। সুতরাং আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু অনেক দূর দেশকে নিয়ে যেতে হবে। আমরা মানে এখনো আশাবাদী যে ভবিষ্যতে এরকম সময় আসবে যে আমরা তো বাইরে চিকিৎসা করতে যাব না, বরং বাইরে থেকে রোগীরা আমাদের দেশে চিকিৎসা নিতে আসবে। সেই দিনের অপেক্ষায় আমরা সবাই। থ্যাংক ইউ ম্যাডাম বিস্তারিত বলার জন্য। কোভিডের আপনার স্মৃতিচারণ করলেন আপনি নিজে। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ম্যাডামের কাছে শুনলাম কিভাবে কোভিডকালীন সময়ে ইন্টারনাল মেডিসিন চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ ছিলেন, কিন্তু আমাদের সামনের কাতারে যে সমস্ত চিকিৎসকবৃন্দ এই চিকিৎসার জন্য যারা একদম সামনের সারি থেকে চিকিৎসা দিয়ে গেছেন, সেই আমাদের ম্যাডাম নিজেও এই চিকিৎসকদের মধ্যে একজন, যিনি এই চিকিৎসা দিতে গিয়ে দুইবার কোভিড আক্রান্ত হয়েছেন, তারপরেও তাদের কার্যক্রমগুলো থামিয়ে রাখেননি। আমরা এবং জাতি, এই দেশ তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে তাদের স্মরণ করছি, তাদের অভিবাদন জানাচ্ছি যে তাদের এই ইন্টারনাল মেডিসিন সহ সংশ্লিষ্ট যে সমস্ত চিকিৎসকবৃন্দ আমাদের এই কোভিড আক্রান্ত আমাদের এই দেশবাসীকে তাদের বিভিন্ন জ্ঞান মাধ্যমে, বিভিন্ন জ্ঞান অর্জনের মাধ্যমে, তখন বিভিন্ন দেশ বিদেশে চিকিৎসকবৃন্দ যেতে পারতেন না, বিভিন্ন বাহন, আকাশপথ এবং রেলপথ এবং আমাদের বিভিন্ন নৌপথ থেকে শুরু করে বিভিন্ন পথগুলি বন্ধ ছিল। কাজে এই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের চিকিৎসকবৃন্দ সামনে থেকে এই চিকিৎসাগুলো দিয়ে গেছেন। জাতি হিসাবে তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন রইল এবং কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি আপনাদের প্রতি। ধন্যবাদ। পাশাপাশি যেটা আমরা স্মরণ করেছিলাম যে সিলেটেরই সন্তান, সিলেট বিভাগের সন্তান, আমাদের দেশের এবং জাতির গর্ব, আমাদের গর্ব, মঈনুদ্দিন কথা বললাম, ডাক্তার মঈনুদ্দিন, যেটা ওনার 1 বছর সিনিয়র ছিলেন এবং উনি চিকিৎসা করতে করতে যে নিজের প্রাণ দিয়ে গেলেন, এটা আমাদের গর্বের বিষয়, আরেকদিকে দুঃখেরও বিষয়। আমরা জানতে পেরেছি, আগেও আমরা জেনেছি যে ওনার একটা এয়ার অ্যাম্বুলেন্স হইলে হয়তো ঢাকায় যে ভালো একটা চিকিৎসার ব্যবস্থা সাথে সাথে হলে হয়তো উনি জীবনটা ওনার বেঁচে যেতে পারতো, সেটা আমরা পারিনি। এবং আমরা এটা অবনত মস্তকে স্বীকার করছি এবং তার পরিবারের কাছে স্বীকার করছি যেন এই ধরনের আর যেন কারোর জন্য এই পরিস্থিতিতে বড় মাপের একজন চিকিৎসক যিনি চিকিৎসা দিতে জীবন দিলেন, আমাদের জন্য লজ্জার, এটা যাতে আর না হয়। সরকার বাহাদুরের প্রতি আমাদের আবেদন থাকবে যে এই ধরনের যখনই যে সরকার থাকুন না কেন, অবশ্যই এই দিকগুলো আমাদের বিবেচনা আনা দরকার। শুধু দর্শক শ্রোতা, প্রথমেই এই জন্য মঈনুদ্দিনের ব্যাপারে বলতে চাই, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা, অকুণ্ঠ সমবেদনা থাকবে আজীবন। এবং তাদের যে কোনো প্রয়োজনে ম্যাডাম যেটা বললেন, মেডিসিন সোসাইটির পক্ষতে প্রতিনিয়ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়, সহযোগিতা করা হয়। আমরা সবাই মিলে তার পরিবারের প্রতি এই সর্বাত্মক সহযোগিতা বজায় রাখবো, এটা আমাদের বিশ্বাস। তাই বলতে চাই, কবি বলেছিলেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। এটা আমাদের ডাক্তার মঈনুদ্দিনের জীবনের সার্থক হয়ে উঠবে আমরা আশা করি। পাশাপাশি যে কথাগুলো বললেন, কোভিডে ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। শহীদ শামসুদ্দিন যে ডেডিকেটেড হাসপাতাল ছিল, সদর হাসপাতাল আমরা যেটা বলে থাকি, সেটা যখন সংকুলন হচ্ছিল না, রুগী ভর্তি হতে হতে, তখন ওনাদের আন্ডারে মেডিসিন বিভাগের বেশ কয়েকটি ওয়ার্ড ওনারা স্বেচ্ছায় এবং দিন রাত্রি পরিশ্রম করে ওনারা গঠন করেছেন ডেডিকেটেড এই কোভিড ওয়ার্ড, যার ফলশ্রুতিতে এমনিভাবে আমাদের দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ইন্টারনাল মেডিসিন চিকিৎসক সহ অন্যান্য সংশ্লিষ্ট চিকিৎসকরা তাদের অবদান রেখেছে, যার জন্য কোভিড থেকে বহির্বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশি হিসেবে আমরা এই চরম একটা দুর্যোগ থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের চিকিৎসক আজকের যে প্রধান অতিথি আসছেন, আমাদের এই অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের সার্বিক সহযোগিতায় দেশ এবং জাতি এই রকম একটা ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পরিত্রাণ দিছে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সময় ফুরিয়ে এসেছে।
যাবার মুহূর্তে প্রথমে ম্যাডামকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কষ্ট করে এসেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন এবং সামনের সপ্তাহে একই সময়ে আপনাদের সামনে আবার হাজির হব অন্য কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ। এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।